ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আজকেও হচ্ছে আপনাদের বিআরসি সেকশন হচ্ছে একসাথে ক্লাস করতেছে, সেই জন্য আপনারা হচ্ছে। হ্যালো। আচ্ছা, হ্যাঁ আপনাদের ম্যাম, মাইক শুনতে গুলো পাচ্ছি। সবাই একটু mute করো। আপনাদের মাইক ম্যাম কথা গুলো বলতেছি। আপনারা একটু আনমিউট রাখুন। সরি, একটু মিউট রাখুন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আজকেও যেহেতু বিআরসি সেকশনের ক্লাস একসাথে হইতেছে, সেই জন্য আপনারা হচ্ছে আপনাদের আইডিটা চ্যাট বক্সে লিখে দেন। আর সাথে হচ্ছে সেকশন, আপনাদের সেকশনটা অবশ্যই উল্লেখ করে দিবেন। তাহলে সেকশন লিখবেন, তারপর হচ্ছে আইডি নাম্বার লিখবেন। ঠিক আছে? তো আমরা হচ্ছে তাহলে এখন ক্লাস শুরু করি। তো আমরা হচ্ছে গত ক্লাসে কনস্ট্রাকশনাল ভিকার পর্যন্ত হচ্ছে দেখছিলাম, হ্যাঁ। তো আজকে আমাদের এর পরের টপিক যেটা, সেটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর, সিনক্রোনাস মোটর। এই দুটার ডিফারেন্স, এই দুটার ডিফারেন্স কি সেটা হচ্ছে আমরা দেখবো। আর তারপর আমরা দেখবো হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার কি জিনিস। তো আজকের মেইন টপিক হচ্ছে আসলে সিনক্রোনাস কন্ডেন্সার আর কি। এখন এখানে সিনক্রোনাস জেনারেটর আর সিনক্রোনাস মোটরে কিছু ডিফারেন্স আছে। যে ডিফারেন্স গুলো আসলে মোরলেস আমি আসলে যখন সিনক্রোনাস জেনারেটর বা সিনক্রোনাস মোটর পড়াইছি তখনই আসলে বলি। তো যেমন দেখেন, এখানে ফাংশনালিটির উপর ভিত্তি করে যেই ডিফারেন্সটা বলা আছে যে সিনক্রোনাস জেনারেটর আসলে কি করে, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে হচ্ছে কনভার্ট করে। আর একটা সিনক্রোনাস মোটর কি করে, একটা ইলেকট্রিক্যাল স্টেটর সাইডে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট হিসেবে দিই। আর তখন আমরা হচ্ছে কি আউটপুটে রোটেশন হিসেবে আমরা হচ্ছে মেকানিক্যাল এনার্জিটা পাই। তো পাওয়ার ফ্লো হিসেবে ওই যে ইনপুট হচ্ছে মেকানিক্যাল পাওয়ার, আউটপুট হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার। সিনক্রোনাস মোটরের ক্ষেত্রেও এই জিনিসগুলো হচ্ছে দেওয়া আছে। তারপর হচ্ছে অপারেশন গুলো যদি আপনি দেখেন, তাহলে সেটা হচ্ছে যেটা হচ্ছে সিনক্রোনাস স্পিডে রোটেট করে একটা ভোল্টেজকে হচ্ছে একটা ভোল্টেজ ইন্ডিউস করবে। আর সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে কি হয় যে স্টেটরের যেই কারেন্ট ফ্লো হয়, সেখান থেকে একটা টর্ক জেনারেট হয়। সে টর্কটা হচ্ছে আপনার ওই মানে একটা টর্কের মাধ্যমে, যে টর্ক জেনারেট হয় সেই টর্কের মাধ্যমে রোটরটা হচ্ছে স্টেটরের সাথে সিনক্রোনাইজ হওয়ার চেষ্টা করে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা। তো এরপর যদি আপনি হচ্ছে কন্ট্রোল দেখেন, তাহলে হচ্ছে আহ এটা হচ্ছে একটা ভোল্টেজ। আচ্ছা, কন্ট্রোল হিসেবে যেটা বলা হচ্ছে যে এটা গ্রিডের সাথে অবশ্যই সেটাকে সিনক্রোনাইজ করতে হয়, এবং সেখানে হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোলের প্রয়োজন পড়ে। আর সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে আপনার হচ্ছে স্পিডটাকে সেম রাখার জন্য আপনার টর্কটাকে কন্ট্রোলের প্রয়োজন পড়ে। তারপরে এটার বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। দেন হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের উপর বেস করে আপনার সিনক্রোনাস জেনারেটর কি করে, সে হচ্ছে রিঅ্যাক্টিভ ক্যান প্রোভাইড, অথবা রিঅ্যাক্টিভ পাওয়ার সে হচ্ছে প্রোভাইড করতে পারে অথবা অ্যাবজর্ব করতে পারে। আর সিনক্রোনাস মোটর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে কনজিউম করে। তো এরকম বিভিন্ন আহ, আপনার ডিফারেন্স হচ্ছে দেওয়া আছে, এই ডিফারেন্স গুলো আপনারা অবশ্যই পড়বেন, এগুলো হচ্ছে পরীক্ষায় আসবে। এরপরে আমাদের হচ্ছে আজকে যে মেইন টপিক সেটা হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার। তো সিনক্রোনাস কন্ডেন্সার। ম্যাম, ক্লাসটা কি রেকর্ড করতেছেন না? হ্যালো। বলতেছি, ক্লাসটা কি রেকর্ড করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে ম্যাডাম, ঠিক আছে, ওটা দিয়ে দিন একটু কষ্ট করে। আচ্ছা, তো আমরা হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার। তো সিনক্রোনাস ম্যাম কন্ডেন্স। এই স্লাইড ম্যাম এই স্লাইডটা কি আমাদের দিছেন? হ্যাঁ, এই স্লাইডটা আপনাদেরকে দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে যে টপিকটা বলতেছি, তো সিনক্রোনাস কন্ডেন্সার বিষয়টা হচ্ছে এক ধরনের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট সার্কিট। যে ধরেন আপনার সার্কিটে পাওয়ার ফ্যাক্টর যদি লিডিং হয়, তাহলে সেখানে কিছু ল্যাগিং এলিমেন্ট আমরা অ্যাড করে পাওয়ার ফ্যাক্টরটাকে পিওরলি রেজিস্টিভ বা পাওয়ার ফ্যাক্টরকে আমরা ওয়ান করতে পারি। আবার আমাদের সার্কিটটা যদি হচ্ছে ল্যাগিং
পাওয়ার ফ্যাক্টর সার্কিটে যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থেকে থাকে তাহলে সেখানে আমরা কিছু লিডিং পাওয়ার ফ্যাক্টর অ্যাড করবে, এরকম কিছু এলিমেন্ট অ্যাড করলে আমরা হচ্ছে ওই লিডিং আর ল্যাগিং যে পার্টটা থাকবে এর একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে আপনাকে হচ্ছে সার্কিট থেকে পিওরলি রেজিস্টিভ লোডটা হচ্ছে দিবে, বা আপনি পাওয়ার ফ্যাক্টর 1 হচ্ছে পাবেন। এখন এই জিনিসটা একটা, এই যে আপনার বললাম পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, সেই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট একটা সিঙ্ক্রোনাস মোটরের মাধ্যমে করা যেতে পারে। সেটা কিভাবে করা যেতে পারে সেটা হচ্ছে যদি আমরা দেখি, তার জন্য আমাদের আগের ক্লাসে আমরা যে ভি কার্ভটা পড়ছিলাম সেটা হচ্ছে এখন এখানে একটু লাগবে। তো এখানে কনস্ট্রাকশন অফ ভি কার্ভের ক্ষেত্রে কি ছিল যে আপনার হচ্ছে লোডসটা ফিক্স থাকবে, এবং ধরেন এই যে মিনিমাম পয়েন্ট যেটা, সেই মিনিমাম পয়েন্ট আমার কি ছিল, পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 1 ছিল। তো তার জন্য আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ফিল্ড কারেন্ট হচ্ছে দিতে হইতো। এখন পাওয়ার ফ্যাক্টর 1 হওয়ার জন্য যেই পরিমাণ ফিল্ড কারেন্ট দিতে হয়, আপনি যদি তার থেকে বেশি কারেন্ট দেন তখন সেটাকে বলে হচ্ছে ওভার এক্সাইটেশন। এন্ড যখন আপনি এই ওভার এক্সাইটেশনটা করেন ফিল্ড কারেন্ট বেশি দেওয়ার মাধ্যমে, তখন দেখা যায় কি সেখান থেকে আমরা একটা লিডিং পাওয়ার ফ্যাক্টর পাই। যে আমার হচ্ছে যে আই এম যেটা, সেটা হচ্ছে উপরের দিকে উঠে যায়। আবার যদি হচ্ছে যে আমার এই মিনিমাম যে ফিল্ড কারেন্টটা, সেখান থেকে যদি আমরা হচ্ছে মিনিমাম পয়েন্টে যে ফিল্ড কারেন্টটা হচ্ছে আমার লাগে, সেখান থেকে আমি যদি কম ফিল্ড কারেন্ট দিই তখন সেটাকে বলে যে আমি কম এক্সাইটেশন দিচ্ছি, বা হচ্ছে সেটাকে আমরা বলি আন্ডার এক্সাইটেশন। তো আন্ডার এক্সাইটেশনের ক্ষেত্রে আপনি দেখেন আপনার পাওয়ার ফ্যাক্টরটা থাকে হচ্ছে ল্যাগিং। তাহলে একটা সিনক্রোনাস মোটরেই লোডের মান সেম রেখে শুধুমাত্র এক্সাইটেশন চেঞ্জ করে আপনি কখনো লিডিং পাওয়ার ফ্যাক্টর পেতে পারেন, আবার কখনো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পেতে পারেন। হ্যাঁ, যে ফিল্ড কারেন্টটাকে যদি আমরা বাড়াই দিই তাহলে হচ্ছে কি সে আমাকে একটা লিডিং কারেন্ট দিবে, আবার যদি আমি ফিল্ড কারেন্টটাকে কমাই দিই তাহলে সে হচ্ছে কি স্টেটর সাইডে আমাকে একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দিবে। তো এই জিনিসটাই আমরা একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখেন আপনার যেটা দেওয়া আছে যে আপনার একটা সার্কিটে আই কারেন্ট আসতেছে, তার একটা পোর্শন আই এল আকারে এই আমার 3 ফেজ লোডের মধ্যে যাচ্ছে, আর একটা পোর্শনকে আমি আই এম আকারে আমার সিনক্রোনাস মোটরে ইনপুট হিসেবে ধরে নিচ্ছি। এখন এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনার ধরেন যে সার্কিটটা আছে সেই সার্কিটটা হচ্ছে আপনার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে আছে। তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আমরা তো সবসময় আসলে কি চাই যে আমার পাওয়ার ফ্যাক্টরটা 1 থাকুক বা পিওরলি রেজিস্টিভ থাকুক। সেক্ষেত্রে আমার পুরা পাওয়ারটাই হচ্ছে কি আমার লোডের অ্যাক্রসে অ্যাবজর্ব হবে। এখন সেখানে যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর থাকে বা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থাকে, তার মানে হচ্ছে কি আমার সার্কিটের মধ্যে কিছু ক্যাপাসিটিভ লোড অথবা কিছু হচ্ছে ইন্ডাকটিভ লোড আছে। এখন এই ক্যাপাসিটিভ লোড বা ইন্ডাকটিভ লোড গুলা কিন্তু আসলে পাওয়ারকে ক্যাপচার করে ফেলে, মানে একেবারে যে সেটা পাওয়ার লস হয়ে যায় এমন না, বা সেটাকে সে হচ্ছে ক্যাপচার করে ফেলে। তো তখন কিন্তু আপনি আসলে যে পাওয়ারটা ওই ক্যাপাসিটিভ বা ইন্ডাকটিভ লোড আসলে ক্যাপচার করে ফেলে ওটাকে কিন্তু আপনি আসলে ইউজ করতে পারেন না। তো ইটস কাইন্ড অফ আ লস। তো এই লসটা এড়ানোর জন্য আমরা চেষ্টা করি যে আমাদের যে সার্কিটটা আমরা ব্যবহার করি সেই সার্কিটটা যেন পিওরলি রেজিস্টিভ হয়, বা আমার পাওয়ার ফ্যাক্টর যেন 1 হয়। এখন ধরেন যে আমার এই যে 3 ফেজ লোডটা আমি ইউজ করতেছি, সেই লোডে হচ্ছে যে আইএল কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটা হচ্ছে আমার সার্কিটের উপর ডিপেন্ড করে সেখানে আমি কিছু হ্যাঁ হ্যাঁ ল্যাগিং লাগাবো, পাওয়ার ফ্যান লাগাবো, এই জন্য টপ নিয়ে আসলাম না, টপ তো নিয়ে আইছি, লাগাবো সমস্যা নেই। আপনারা হচ্ছে একটু মিউট করেন। আচ্ছা, তো যেটা বললাম যে সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আমরা পাচ্ছি। তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পাওয়ার কিভাবে বললাম যে ম্যাম কিছু আই, শোনা যায় না। এখন শোনা যাচ্ছে? শোনা তো যাচ্ছে আগে জি থেকে। ম্যাম, শোনা যাচ্ছে। ওই ভাইয়ের মনে আচ্ছা, হয় নেটওয়ার্ক প্রবলেম। ঠিক আছে, আমরা যে চলে যাই লেকচারে চলে যাই। তাহলে দেখো যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে আমার এই ফাই এল এর ভ্যালুটা কি নেগেটিভ সাইডে হবে। এখন আমি তো আসলে নেগেটিভ সাইডে এত বড় ভ্যালু আসতে চাচ্ছি না। তো পাওয়ার ফ্যাক্টর 1 হওয়া মানে কত, মানে ফাইয়ের ভ্যালুটা 0 হইতে হবে। 0 হইতে হবে, বা ফাইয়ের ভ্যালু আছে এক্সাক্ট 0 যদি নাও হয়, ফাইয়ের ভ্যালু আমি একটা যত কমাইতে পারবো, বা আমি এই আই কে যত বেশি এই আমার এই ভোল্টেজের সাথে অ্যালাইন করতে পারবো, তত বেশি হচ্ছে আমি কি আমার সার্কিটটাকে তত বেশি রেজিস্টিভ হয়ে যাবে, এবং আমি হচ্ছে আমার তত বেশি পাওয়ার হচ্ছে আমি আমার সার্কিট থেকে নিতে পারবো।
এখন এইটাকে কমানোর জন্য এই এই ফাই এল যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে কমানোর জন্য আমি কি করতে পারি, যে এক্সট্রা আরেকটা কারেন্ট যদি আমি নিয়ে আসি যার অ্যাঙ্গেল হচ্ছে কত ফাই এম, যেটা হচ্ছে পজিটিভ দিকে, তাহলে এই দুইটা অ্যাঙ্গেল কি করবে, একটা আরেকটা কাটাকাটি হয়ে যাবে না? তো এটাই হচ্ছে দেখেন এই জায়গায় হচ্ছে যে আই এম এর যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে ফাই এল বা হচ্ছে ল্যাগিং সাইডে বা নেগেটিভ সাইডে। এখন এইটাকে মিনিমাইজ করার জন্য আমরা হচ্ছে পজিটিভ দিকে একটা অ্যাঙ্গেল আনার চেষ্টা করছি। এখন পজিটিভ দিকে কখন অ্যাঙ্গেল আসবে, যখন আমি একটা লিডিং ইফেক্ট আসলে আমার সার্কিটের মধ্যে অ্যাড করতে পারবো। তাহলে আমি আমার সার্কিটে একটা লিডিং ইফেক্ট আসলে কিভাবে অ্যাড করতে পারি, যে একটা সিনক্রোনাস মোটরকে যদি আমি ওভার এক্সাইটেশনে রাখি তাহলেই তো সে আমাকে একটা লিডিং পাওয়ার ফ্যাক্টর দিবে। তো এই জন্য এইখানে দেখেন যে এই যে আই এম যেটা আছে সেই আই এম এর পাওয়ার ফ্যাক্টরটা হয় হচ্ছে লিডিং, বা আমরা বলতে পারি আই এম এর যে পাওয়ার ফ্যাক্টর যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে পজিটিভ দিক। তো আলটিমেটলি আই কি হবে, আই এল আর আই এম এর সামেশন হবে না? তো এই দুইটা কারেন্টকে যখন আমি সাম করব তখন আসলে ফাই এম আর ফাই এল ও হচ্ছে সাম হয়ে যাবে। এখন এখানে সাম হলে কি হবে, ফাই এলটা তো নেগেটিভ দিকে আছে, তো আলটিমেটলি আসলে এখানে ফাই এল থেকে ফাই এমটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে। তো বিয়োগ হয়ে আমার রেজাল্টেন্ট যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা জিরোর কাছাকাছি বা খুব ছোট হয়ে যাবে। এখন এটা জিরো মানে কি, তখন আমার আলটিমেট টোটাল পাওয়ার ফ্যাক্টর যেটা, টোটাল পাওয়ার ফ্যাক্টরটা হবে হচ্ছে আপনার ওই পিএফ ভ্যালু ওয়ান এর কাছাকাছি চলে আসবে, বা আমার ওখানে পাওয়ার ফ্যাক্টরটা কি হলো, ইমপ্রুভ হলো। তাহলে আমরা একটা সিনক্রোনাস মোটরের মাধ্যমে যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থাকে তাহলে সেখানে আমরা ওভার এক্সাইটেশন দিয়ে লিডিং ইফেক্ট এনে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করতে পারি। আবার যদি আমার সার্কিটেই কোনো কারণে লিডিং পাওয়ার সার্কিটটা যদি লিডিং পাওয়ার ফ্যাক্টরে থাকে তাহলে সেটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা ল্যাগিং ইফেক্ট আনার জন্য কি করতে পারি, আমরা সিনক্রোনাস মোটরকে আন্ডার এক্সাইটেশনে রেখে এখানে হচ্ছে ব্যবহার করতে পারি। তাহলে আন্ডার এক্সাইটেশনে আমার সিনক্রোনাস মোটরটা কি দিবে, একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দিবে। তখন ও সার্কিটের যে লিডিং পাওয়ার ফ্যাক্টরটা আছে সেটাকে মিনিমাইজ করে পিওরলি রেজিস্টিভ বা পাওয়ার ফ্যাক্টর ওয়ান দিবে। তো এটাই হচ্ছে আমরা একটা সিনক্রোনাস মোটরের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারি। এখন এখানে আসলে কিছু অ্যাডভান্টেজ আছে, এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো অ্যাডভান্টেজটা কি হতে পারে, যে এই যে আমরা হচ্ছে ফিল্ড এক্সাইটেশন চেঞ্জ করে করে আমরা হচ্ছে ল্যাগিং বা লিডিং পাওয়ার ফ্যাক্টর আনতেছি। এখন এইটার সাথে সাথে আমার কিন্তু হচ্ছে সিনক্রোনাস মোটরে যে আইএম এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাও কিন্তু আসলে চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আমরা তো আসলে চাই যে আমার আই এল এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে একদম আহ আচ্ছা এক মিনিট। আচ্ছা, তো সেটার সাথে হচ্ছে আমার আইএম এর ভ্যালুটাও হচ্ছে যে যে কোনো অ্যামাউন্টে আমরা আসলে চেঞ্জ করতে পারি। হুম, যে আপনার যদি কখনো এখানে কারেন্টের ভ্যালু বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে সেখানে আইএম এর ভ্যালু বাড়াই দিতে পারেন, মানে এটা আপনার ইচ্ছার উপরে, যদি কখনো আবার সার্কিটের কারেন্ট বাড়াইতে হয় সেটাও আমি করতে পারি। তবে এখানে সবচেয়ে বেশি সুবিধা যেটা হলো যে আপনি জাস্ট একটা কম্পোনেন্টের উপর ভিত্তি করে আপনি সিনক্রোনাস একটা মোটর থেকে শুধুমাত্র কারেন্টটাকে এক্সাইটেশন কারেন্টটা বা ফিল্ড কারেন্টটাকে চেঞ্জ করে ল্যাগিং আর লিডিং দুইটা ইফেক্টই আপনি আসলে চেক করতে পারেন। এখন মাঝে মাঝে যেটা হয় যে যদি আমার সার্কিটটা লিডিং হয় তখন সেটাকে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য দেখবেন এখানে কিছু স্ট্যাটিক ক্যাপাসিটর, মানে যেগুলোর ভ্যালু চেঞ্জ হয়, স্ট্যাটিক ক্যাপাসিটর হচ্ছে ইউজ করা হয়। কিন্তু ধরেন আপনার কখনো সেটা লিডিং থেকে ল্যাগিং হয়ে গেল, হ্যাঁ, তো সার্কিটে তো আসলে কোনো ফল্টের জন্য বা অন্য যে কোনো কারণে অনেক কিছুই হতে পারে, তো সেটা লিডিং থেকে কোনো কারণে ল্যাগিং হয়ে গেল। এখন আপনি আবার ইমপ্রুভমেন্টের জন্য ওই স্ট্যাটিক ক্যাপাসিটর ল্যাগিং এই ছিল, তো দুইটা মিলে তো আসলে আপনার সার্কিটের অবস্থা আরো খারাপ হয়ে যায়। সিনক্রোনাস মোটরের সুবিধাটা হচ্ছে যে আপনি প্রয়োজন মতো ওই ফিল্ড কারেন্টটাকে চেঞ্জ করে কখনো আপনি লিডিং একটা পাওয়ার ফ্যাক্টর অ্যাড করতে পারেন, আবার কখনো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অ্যাড করতে পারেন। তার জন্য আপনার হচ্ছে পুরো জিনিসটাকে চেঞ্জ করে ফেলার কোনো প্রয়োজন পড়বে না। তো এটা একটা রিজন হতে পারে। আরেকটা রিজন এখানে আছে যে হচ্ছে যে আপনার একটা যে মোটরের যে উইন্ডিং গুলা থাকে সেই উইন্ডিং গুলা থার্মাল, যথেষ্ট থার্মাল স্টেবিলিটি থাকে, যে আপনার হচ্ছে এটা কখনো মানে শর্ট সার্কিট হয়ে যাওয়ার পসিবিলিটি আসলে কম থাকে। তো আবার হচ্ছে আরেকটা জিনিস যে যেটা বললাম যে আপনি যদি এমন কোনো কম্পোনেন্ট ইউজ করেন যেটা একেবারে এটাকে রিজিডলি আপনার সার্কিটে হচ্ছে অ্যাড করে দেওয়া হচ্ছে, মানে এটা সহজে চেঞ্জ করা যায় না, এরকম কোনো একটা কম্পোনেন্ট দিয়ে আপনি পাওয়ার ফ্যাক্টর ইনপুট করলেন এবং তারপর কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেল, তখন তো আপনার পুরো সার্কিটটাই আসলে চেঞ্জ করতে হবে। তো আপনার এই সিনক্রোনাস মোটরের যে সুবিধাটা হচ্ছে যে এটা আসলে খুব সহজেই যে কোনো একটা সার্কিটের মধ্যে অ্যাড করা যায়
আবার সার্কিটটাকে ওখান থেকে খুলে নেওয়া যায় আলাদাভাবে। তো আপনার যদি কখনো এই সিনক্রোনাস মোটরের ফল্ট দেখা দেয়, তাহলে আপনি খুব সহজেই এই কানেকশন গুলাকে অফ করে দিয়ে আপনার মানে সিনক্রোনাস মোটরটাকে আপনি খুলে নিতে পারবেন। তো এটা কিছু অ্যাডভান্টেজ গেল, এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজও আসলে আছে, সবই যে অ্যাডভান্টেজ এরকম না। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি হতে পারে? আমরা হচ্ছে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রেই কিন্তু দেখছিলাম যে হচ্ছে এই রোটরটা যখন ঘুরতে থাকে তখন কিন্তু আমার কিছু মেকানিক্যাল লস আসলে মানে মেকানিক্যাল লসও না, মানে ও যখন ঘুরতে থাকে তখন কিন্তু সে আসলে হিটও প্রডিউস করে। হ্যাঁ, তো কিছু আসলে রোটেশনাল কোনো কিছু থাকলেই সেখানে হিট প্রডিউস হওয়ার রেটটা হচ্ছে অনেক বেশি থাকে, এবং যার ফলে পাওয়ার লসের পরিমাণটাও অনেক বেশি থাকে। তো আমি যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য একটা মোটর ইউজ করতেছি, ও তো আসলে ঘুরবে, ও তো আসলে রোটেট করবে। এই তখন দেখা যাচ্ছে একটা কনসিডারেবল অ্যামাউন্টের লসও আপনি আসলে পাওয়ার লসও হবে একই সাথে, যে আপনার ইমপ্রুভ করতেছে ঠিক আছে, বাট একই সাথে আপনার পাওয়ার লসও করতেছে। তারপরে আবার সেখানে একটা একটা সিনক্রোনাস মোটর একটা মেনটেনেন্স এর একটা ব্যাপার আছে, সেটার জন্য কিছু কস্ট এই জায়গার মধ্যে অ্যাড হয়ে যায়। তারপরে রোটর মানে রোটরটা যেহেতু ঘুরতে থাকে সেখানে কিছু নয়েজ আসে। তারপরে আবার ধরেন যে আপনি যদি এখানে 500 কেভিএ রেটের থেকে বেশি রেটের কোনো সার্কিটে যদি আপনি আসলে সিনক্রোনাস মোটর বসাইতে চান, হ্যাঁ, মানে আপনার সিনক্রোনাস মোটরে তো একটা রেটিং আছে, সেই রেটিং এর ভ্যালু যদি আপনার সার্কিটের জন্য কখনো 500 কেভিএ থেকে বেশি হইতে হয়, তাহলে আপনার আসলে যেই খরচটা পড়বে সেই খরচটা হচ্ছে আপনার একটা স্ট্যাটিক ক্যাপাসিটর থেকে অনেক বেশি পড়বে। তো ওই কাজটা তো আপনি আসলে তখন আরো লো কস্টের ক্যাপাসিটি দিয়েই করে ফেলতে পারবেন। তো তখন তার আপনি আসলে ওই মোটরটা ইউজ করা একটা লস। তো এটাও হতে পারে যে সাইজ যখন অনেক বড় হইতে হবে তখন আসলে ডিরেক্টলি সিনক্রোনাস মোটর ব্যবহার করার থেকে ক্যাপাসিটর ব্যবহার করাটাই বেশি ইজি। আবার আরেকটা প্রবলেম হতে পারে যে আমরা সিনক্রোনাস মোটরের ফার্স্ট ক্লাসেই দেখছিলাম যে আপনার মোটরটা কিন্তু প্রথম দিকে কি হয়, নিজে নিজে কিন্তু ঘুরতে পারে না। তো যে যখন শুরুতেই আমরা 50 হার্জ ফ্রিকুয়েন্সি দিছিলাম তখন কিন্তু ঘুরতে পারতেছিল না। তো ওটাকে স্টার্টিং রোটেশনটা শুরু করার জন্য আমরা কি করতেছিল, ফ্রিকুয়েন্সিটা আস্তে আস্তে বাড়াইতে হয়েছিল। এখন এই যে আমরা বলি যে ফ্রিকুয়েন্সিটা আস্তে আস্তে বাড়াবো, এটা তো আসলে এমনি এমনি পসিবল হবে না, তার জন্য আপনাকে এডিশনাল আরো অনেক সার্কিট আসলে এই জায়গার মধ্যে অ্যাড করতে হবে, যেগুলো আসলে কি করবে আমার সার্কিটের কমপ্লেক্সিটিটাকে হচ্ছে বাড়াই দিবে। তো একটা সিনক্রোনাস মোটরে এই তো যেহেতু কোনো সেলফ স্টার্টিং টর্ক থাকে না, তার জন্য আপনার হচ্ছে এক্সট্রা আরো মানে আরো অনেক সার্কিট ইউজ করতে হয়। তো এই জিনিসটাও আসলে আপনার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য এত হ্যাসেল নেওয়াটা আসলে মাঝে মাঝে ফিজিবল হয় না। তো এগুলোই হচ্ছে আপনার ডিসঅ্যাডভান্টেজ। তো এরপরও আমরা এই জিনিসটা হচ্ছে দেখতেছি এই জন্য যে আপনি মাঝে মাঝে যদি এই যে এই রিজনের যদি আপনার সাইজটা 500 কেভি থেকে ছোট হয়, তখন আপনি চাইলে আসলে বাকি জিনিসগুলোকে ইগনোর করে একটা সিনক্রোনাস মোটরকে সিনক্রোনাস কন্ডেন্সার হিসেবে ব্যবহার করতে পারেন। তো এই জিনিসটা শেখানোই ছিল এই টপিকটা বলার উদ্দেশ্য। এই তো। তো আজকে যে টপিক গুলা সাজেশন বাদে এখন যে টপিক গুলা বললাম, মানে জিনিসগুলা পড়ালাম, এর মধ্যে আপনাদের কোথাও কোনো সমস্যা আছে যে জায়গা বুঝি নেই? আচ্ছা, যদি জি সমস্যা না না ম্যাডাম, থাকে বুঝতে সমস্যা না থাকে তাহলে আমরা সাজেশনে চলে যাই। সাজেশন হচ্ছে আপনার সিনক্রোনাস জেনারেটর থেকে মোটামুটি 3 সেটের মতো প্রশ্ন থাকবে, সিনক্রোনাস মোটর থেকে 2 সেটের মতো প্রশ্ন থাকবে। এখন সিনক্রোনাস মোটরে কিন্তু আলটিমেটলি টপিক আছে 4টা না 5টা। হ্যাঁ, তাহলে সেটা থেকে যদি আবার 2 সেট প্রশ্ন করতে হয় তাহলে আসলে সবকিছুই প্রশ্নের মধ্যে ছোট বা বড় বিভিন্ন প্রশ্নের আকারে সবকিছুই আসলে আসবে। তো আপনাদের সিনক্রোনাস মোটরের যে থিওরি গুলো আছে সেখানে আমার আলাদা করে সাজেশন দেওয়ার আছে, তেমন কিছু নাই। সবই মোটামুটি দেওয়া হয়েছে। তো এটা আপনার সিনক্রোনাস মোটরের থিওরি গুলো আপনারা ভালো মতো পড়ে যাবেন। এবার সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে থেকে 3টা প্রশ্ন করা ম্যাডাম, হয়েছে। থিওরি বলতে ডেফিনেশন টাইপেরও কিছু পড়তে হবে? আহ আপনি ধরেন আপনাকে এরকম সিনক্রোনাস মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালটা ডিসকাস করতে বললো, তখন আপনি এই যে ছবিটা দিয়ে একে ভালো করে বলবেন। অথবা আপনাকে বলা হলো যে ইফেক্ট অফ মানে এই পুরা ইয়েটা তুলে দিয়ে বলা হলো যে ইফেক্ট অফ ইনক্রিজ লোড উইথ কনস্ট্যান্ট এক্সাইটেশন, এটা আপনাকে ব্যাখ্যা করতে বলা হলো, তখন আসলে আপনাকে ফেজর ডায়াগ্রাম থেকে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে।
তো এরকম ছোট যদি আপনি অবশ্যই প্রথমে দেখবেন যে আপনার প্রশ্নের মার্ক কত। যদি দেখেন এরকম মনে হয় প্রশ্নের মার্কিং গুলা যে আপনার 4 4 10 করে, তো তাহলে 4 4 2 হইতে পারে, অথবা 4 3 3 হইতে পারে। তো 4 মার্কের যদি প্রশ্ন আসে তাহলে ওগুলাকে একটু আহ বড় করেই লেখার চেষ্টা করবেন। আর যদি 2 মার্কের প্রশ্ন আসে তাহলে সেগুলাকে চেষ্টা করবেন যথাসম্ভব ছোট করেই লেখা, এত এলাবোরেট লিখার আসলে দরকার নেই। আচ্ছা, তো এই গেল হচ্ছে সিনক্রোনাস মোটরের কথা। এবার আসি সিনক্রোনাস জেনারেটরের কথা। সিনক্রোনাস জেনারেটরে আপনারা দেখেন প্রথম স্লাইডে আসলে আছেটা কি। প্রথম স্লাইডে এগুলা তো সব বোঝানোর জন্যই বলছিলাম। এই যে স্যালিয়েন্ট পোল, নন স্যালিয়েন্ট পোল, এই ফিগার গুলা, এই দুইটা ফিগার আপনারা ভালো করে দেখবেন, হ্যাঁ, যে এগুলা কিভাবে আঁকে। তারপরে আসেন নন স্যালিয়েন্ট পোল, স্যালিয়েন্ট পোলের কিছু ডিফারেন্স বোধহয় আপনাদের 3 নাম্বার স্লাইডে ছিল। হ্যাঁ, এখানে বোধহয় এই যে আছে, হ্যাঁ। তো এই জিনিসগুলা দেখবেন, হ্যাঁ। থিওরি যা যা আছে আপনাদের যতগুলা স্লাইড আছে, এই যে একদম থিওরি আকারে যে জিনিসগুলো আছে সব পড়বেন, কারণ সবকিছুই ছোট অথবা বড় বিভিন্ন প্রশ্ন আকারে দেওয়া হয়েছে। তো থিওরি বাদ দেওয়ার কোনো উপায় নেই। অবশ্য আপনাদের তো আসলে সিলেবাসটাই যথেষ্ট ছোট আছে, তো এই জন্য 5 সেট প্রশ্ন করতে গেলে সবই চলে আসে। বাদ দেওয়ার মতো আমাদের হাতে অপশন খুব বেশি কিছু ছিল না। তারপরে আপনি আসেন এক্সাইটেশন সিস্টেম, যেটা নিয়ে আমরা প্রথম ক্লাসে অনেক কথা বলছি। এবং এক্সাইটেশন সিস্টেমের এরকম বড় বড় দুটা সার্কিট আছে। আপনারা এই দুটা সার্কিট আঁকা অবশ্যই শিখবেন। এখান থেকে যে কোনো একটা সার্কিট আমরা দিতে পারি। তারপরে আসেন, এখানে আছে একটা খুবই ছোট ইকুয়েশন, হ্যাঁ। ছোট ইকুয়েশন দিয়ে যদি আপনার আরপিএম দেওয়া থাকে ফ্রিকোয়েন্সি বের করতে বলবে, অথবা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আরপিএম বের করতে বলবে, অথবা পোল সংখ্যা বের করতে বলবে। মানে তিনটা, এখানে কি পি এন আর পি, তিনটা ভ্যারিয়েবল আছে। তো যে কোনো দুইটা দেওয়া থাকবে, তৃতীয়টা বের করতে হবে। এরকম এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো এই যে জিনিসগুলো আপনারা দেখবেন। তারপরে 2 নাম্বারে কি আছে? 2 নাম্বারে আমরা আসলে কয়েল পিচ, এই যে ফুল পিচ কাকে বলে, শর্ট পিচ কাকে বলে, এই জিনিসগুলা হচ্ছে, বা পোল পিচ কাকে বলে দেখছিলাম। তো এগুলার হচ্ছে এই যে এখানে দেখেন ছোট ছোট করে ডেফিনেশন দেওয়া আছে। তো এই ডেফিনেশন গুলা হচ্ছে দেখবেন, ডেফিনেশন আসতে পারে। তারপরে আছে হচ্ছে আপনার এখানে আমরা ম্যাডাম আসলে কোনটা কি, ডেফিনিশন বললেন না আরেকবার একটু দেখাবেন? এই যে কয়েল পিচ, কয়েল পিচের মধ্যে আবার কি আছে, ফুল পিচ আছে, শর্ট পিচ আছে, তারপরে এখানে পোল পিচ আছে। হ্যাঁ, এগুলো দেখেন এই যে লেখা আছে ডেফিনেশন, ফুল পিচ কয়েলের ডেফিনেশন, ফ্র্যাকশনাল পিচ কয়েলের ডেফিনেশন। এখানে এই যে দেখেন ফুল পিচ আর শর্ট পিচ আর ফ্র্যাকশনাল পিচ আসলে একই কথা, হ্যাঁ, আলাদা কিছু না, দুইটা জিনিস একই। তো আপনার কাছে শর্ট পিচ দেওয়া থাকলে আপনাদের মানে ভয় পেয়ে যাওয়ার কারণ নেই, দুইটা একই জিনিস। তারপরে ধরেন, আচ্ছা, এরপরে আমরা আসলে কি দেখছিলাম কিভাবে পিচ ফ্যাক্টর ক্যালকুলেট করতে হয়। এবং পিচ ফ্যাক্টর ক্যালকুলেট করার পর সেই ফ্যাক্টরটাকে আমরা ভোল্টেজের মধ্যে ইনসার্ট মানে অ্যাড করে দিছিলাম কেপি আকারে। তারপরে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা শিখছি কেডি। দেন সেটা আমরা ভোল্টেজের মধ্যে অ্যাড করে দিয়ে টোটাল ভোল্টেজটা হচ্ছে পাইছিলাম। তো আপনাদের এইগুলা দিয়ে ম্যাথ তো আমি পড়াইছি ক্লাসে, তো এইগুলা ইকুয়েশন গুলা দেখবেন, ইকুয়েশন গুলা রিলেটেড ম্যাথ আছেই মনে হয় 4টা। তো সেই ম্যাথ গুলো খুব ভালো করে দেখে যাবেন। হুম, ম্যাম এখানে একটা আমার কোশ্চেন ছিল। বলেন। এখন এখানে হলো আপনি যে যেটা বললেন যে আহ বের করার জন্য কোল পিছে যে আপনি হলো আরএমএস ভোল্টেজ এনি ফেজ, এই যে আপনি যে আচ্ছা, সমান আমি আগে আমি একটা কথা বলি, আমি সাজেশনটা একটু শেষ করি, তারপর আপনার কনফিউশন গুলো আপনি আমাকে বলবেন, হ্যাঁ? ওকে তো ম্যাম আপনার এই স্লাইডটা মেবি দেওয়া নাই। স্যার 3টা স্লাইড দেওয়া আছে, বাট এই 2 নম্বর স্লাইডটা মিসিং আছে। বুঝছি নাই আপনার কথা। জিসিআর দেওয়া আছে। জিসিআর এ ম্যাম এই 2 নম্বর স্লাইডটা আপলোড দেওয়া নাই। থাকার কথা তো, দেওয়া কেন থাকবে না? আচ্ছা, আমি তারপরেও চেক করবো। আমার মানে এই জানা মতে সবই দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি ভিডিও চেক আছে করবো। ম্যাডাম, ভিডিও আছে বাট স্লাইড দেওয়া নাই। ম্যাম স্লাইডটা ভিডিও দেওয়া আছে, নেই? বাট একটা স্লাইডটা ভিডিও দেওয়া আছে পিডিএফটা কিন্তু দেওয়া নাই আর কি। লেকচারটা নাই। ও 1 নম্বর আর আচ্ছা, 3 নম্বরটা দেওয়া আছে। তাহলে আমি আজকেই দিয়ে দিবো, সমস্যা নেই, বোধহয় আমার ভুলে দেওয়া হয়। আচ্ছা, তারপর দেখেন জি এই জায়গার মধ্যে উইন্ডিং ফ্যাক্টর নামে একটা জিনিস দেওয়া আছে, হ্যাঁ। আপনাদের প্রশ্ন এরকমও আসতে পারে যে ডিরেক্টলি কেপি বা কেডির কথা না বলে উইন্ডিং ফ্যাক্টরের কথা বলা আছে। তখন আসলে কি করতে হবে, জাস্ট আলাদাভাবে কেপি বের করবেন, কেডি বের করবেন, দুইটাকে গুণ করলেই উইন্ডিং ফ্যাক্টর চলে আসে। তো এরকম ম্যাথও আসলে আসতে পারে, হ্যাঁ।
তারপরে আর কিছু কি আছে এই জায়গার মধ্যে? ও, এই জায়গার মধ্যে দেখেন আরেকটা জিনিস আছে, ফর্ম ফ্যাক্টর নামক একটা বিষয় আছে। এটা আমি আপনাদের কাছে জিপিআর দিয়ে দিব। তো ফর্ম ফ্যাক্টর বিষয়টা হচ্ছে যে, আচ্ছা দেওয়া না থাকলে, হুম। তো ফর্ম ফ্যাক্টর বিষয়টা হচ্ছে আপনার হচ্ছে এই যে, এখানে তো ফেজ ভোল্টেজটা দেওয়া আছে না, তো ফেজ ভোল্টেজের তো আরএমএস ভ্যালুটা হচ্ছে দেওয়া আছে, এই যেটা তো আরএমএস ভ্যালু। বাট আমরা তো ও, এখান থেকে না বলে delete করে দিয়েছি। এই যে, উম, এই যে, এটা তো হচ্ছে দেখেন পিক ভোল্টেজ হচ্ছে 2 π NC/kT/s, আরএমএস হচ্ছে কত, জাস্ট যেটা থাকে সেটাকে √2 দিয়ে, মানে ই ম্যাক্স কে √2 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে আরএমএস ভোল্টেজ পাই। আর এভারেজ ভোল্টেজ, যেটা এভারেজ ভোল্টেজ হচ্ছে আপনার এই যে ইয়ে, উম, হচ্ছে এভাবে লিখলাম আর কি। তো এভারেজ ভোল্টেজ হচ্ছে 2 × ভি ম্যাক্স, এই যে ই ম্যাক্স, আচ্ছা ভি ম্যাক্স, আচ্ছা 2 × ই ম্যাক্স ডিভাইডেড বাই হচ্ছে যে পাই। হ্যাঁ, তো কি ব্যাপার, পাই লেখাটা চলে যায় কেন? আচ্ছা অসুবিধা নেই, এটা আমি জিসিআর এও দিয়ে দিব একটা স্ক্রিনশট। তো এভারেজ ভ্যালু হচ্ছে 2 × ই ম্যাক্স ডিভাইডেড বাই পাই, আর আরএমএস ভ্যালু হচ্ছে ই ম্যাক্স ডিভাইডেড বাই √2। তো এই আরএমএস ভ্যালুকে যদি আপনি এভারেজ ভ্যালু দিয়ে ভাগ করেন, তখন এখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসলে পাওয়া যায়, যেটা হচ্ছে যে কোনো ই এর জন্যই সত্য। তো যেহেতু জিনিসটা কনস্ট্যান্ট, তো এটার একটা নাম দিচ্ছে, সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। হ্যাঁ, তো এই ফর্ম ফ্যাক্টর কিভাবে বের করে সেটাও হচ্ছে এই যে, এটা আপনাকে অলমোস্ট দেখাইলাম যে এভারেজ ভ্যালু হচ্ছে 2 ই ম্যাক্স ডিভাইডেড বাই পাই, আর আরএমএস হচ্ছে ইকুয়াল টু হচ্ছে আপনার ই ম্যাক্স ডিভাইডেড বাই √2। হ্যাঁ, তো এই দুইটা ভ্যালুকে, এই যে আরএমএস ভ্যালুকে যদি আপনি এভারেজ ভ্যালু দিয়ে ভাগ করেন, তাহলে কিন্তু ই ম্যাক্স কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে থাকবে কি, শুধুমাত্র এই যে √2, পাই আর 2, যেটা তিনটাই হচ্ছে কনস্ট্যান্ট। তো ওই তিনটা জিনিসে ক্যালকুলেট করলে আপনাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, যেটার একটা নাম আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট।